ঠিক আছে, চলুন একদম সরাসরি মূল বিষয়টিতে প্রবেশ করি। আজকের এই স্পেশাল এক্সপ্লেনিয়ারে আমরা পিত্ততন্ত্র বা বিলিয়ারি সিস্টেমের অ্যানাটমি, প্যাথোলজি, ডায়াগনস্টিক্স এবং সার্জিক্যাল অ্যালগরিদম নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, এটি কিন্তু কোনো সাধারণ বেসিক আলোচনা নয়, বরং এটি একটি সম্পূর্ণ ডাইডাক্টিক, বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন, সিস্টেম্যাটিক রিভিউ। গলব্লাডারের জটিল সব শারীরবৃত্তীয় খুঁটিনাটি এবং এর সার্জিক্যাল চিকিৎসার প্রতিটি ধাপকে আমরা একদম নিশ্ছিদ্রভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি, যা ক্লিনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। তো আমাদের আজকের এই পদ্ধতিগত পর্যালোচনার মূল বিষয়গুলো হল পিত্ততন্ত্রের অ্যানাটমি এবং জন্মগত ত্রুটি, এরপর কোলিলেথিয়াসিসের প্যাথোজেনেসিস এবং প্রকারভেদ। তারপর আমরা দেখব অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ডায়াগনস্টিক্স, টোকিও গাইডলাইন্স এবং অপারেটিভ ম্যানেজমেন্ট। সবশেষে জটিল বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন এবং গলব্ল্যাডার নিওপ্লাসিয়া ও পলিপ নিয়ে আলোচনা করব। চলুন প্রথম অংশটি দিয়ে শুরু করা যাক, পিত্ততন্ত্রের অ্যানাটমি এবং জন্মগত ত্রুটি। গলব্লাডার বা পিত্তাশয়ের কিছু বেশ মজার, অনন্য হিস্টোলজিক্যাল বৈশিষ্ট্য রয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমাদের সাধারণ পরিপাকতন্ত্রের মতো এর কিন্তু কোনো মাস্কুলারিস মিউকোসা এবং সাবমিউকোসা স্তর নেই, একেবারে অনুপস্থিত। এছাড়া সিস্টিক ডাক্টে থাকা স্পাইরাল ভালভস অফ হাইস্টার আর গলার কাছে থাকা হার্টম্যানস পাউচের কথা আমরা অনেকেই জানি। সার্জারির সময় এই হার্টম্যানস পাউচ সিস্টিক পেডিক্যাল ডিসেকশনে বেশ ভালোই বাধা তৈরি করতে পারে। আরেকটা মজার জিনিস হল ফ্রিজিয়ান ক্যাপ। 2 থেকে 6% কোলেসিস্টোগ্রামে এটি দেখা যায়, তবে ভয়ের কিছু নেই, এটি সম্পূর্ণ বিনাইন বা নিরীহ একটি জন্মগত ত্রুটি। এর জন্য কোনোভাবেই কোলেসিস্টেকটমি সার্জারি করার দরকার পড়ে না। এবার আসুন অত্যন্ত সতর্কতার সাথে ক্যালটস ট্রায়াঙ্গেলের সীমানাগুলো একটু ম্যাপ করে নিই। সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এবং ঠিক ওপরের দিকে থাকা সিস্টিক আর্টারি মিলে চমৎকার এই ত্রিভুজটি তৈরি করে। তবে এটিকে কিন্তু কোনোভাবেই হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেলের সাথে মেলানো যাবে না, কারণ হেপাটোবিলিয়ারি ট্রায়াঙ্গেলের ওপরের সীমানা হিসেবে লিভারের নিচের অংশ কাজ করে। পাশাপাশি রাইট হেপাটিক আর্টারির ময়নাহ্যান্স ক্যাটারপিলার হাম্প বা এই শুয়োপোকার মতো আঁকাবাঁকা গতিপথটি বিশেষভাবে লক্ষ্য করার মতো। এই ধরনের অস্বাভাবিকতা প্রমাণ করে যে সার্জারির সময় হঠাৎ রক্তনালীতে আঘাত লাগার ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে। এখন আমরা আমাদের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, কোলিলেথিয়াসিস, প্যাথোজেনেসিস এবং প্রকারভেদ। আমরা জানি বিশ্বব্যাপী মিক্সড স্টোন বা মিশ্র পাথর সবচেয়ে বেশি দেখা যায়, কিন্তু চমকপ্রদ তথ্য হল এশিয়ান ডেমোগ্রাফিতে ৮০% ক্ষেত্রে আমরা পিগমেন্ট স্টোন দেখতে পাই। কোলেস্টেরল পাথরের প্রধান ঝুঁকির কারণগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথেই জড়িত, যেমন স্থূলতা, দীর্ঘক্ষণ উপবাস, ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি ব্যবহার এবং টার্মিনাল ইলিয়াম রিসেকশন। একাডেমিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে কালো পিগমেন্ট পাথরের সাথে হেমোলাইটিক ডিসঅর্ডার যেমন হেরিডিটারি স্পেরোসাইটোসিস এবং সিকল সেল ডিজিজের একেবারেই সরাসরি সম্পর্ক রয়েছে। অন্যদিকে বাদামি পিগমেন্ট পাথরের উৎপত্তি মূলত ঘটে পরজীবী সংক্রমণের কারণে, যেমন ক্লনরচিস সিনেন্সিস বা অ্যাসকারিস লুমব্রিকয়েডস, অথবা পিত্তনালীতে থাকা কোনো ফরেন বডির কারণে। খুব বিরল হলেও কখনো কখনো রেনাল ভ্যারিয়েন্ট হিসেবে ম্যাগনেসিয়াম ও অ্যামোনিয়াম ফসফেট দিয়ে তৈরি স্ট্রুভাইট পাথরও পিত্ততন্ত্রে দেখা যেতে পারে। এখানে উর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড থেরাপির কঠোর শর্তগুলো একদম ক্লিয়ার হওয়া দরকার। এটি কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না। শুধুমাত্র জটিলতাহীন বিলিয়ারি ব্যথায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে 10 মিলিমিটারের চেয়ে ছোট কোলেস্টেরল পাথরের জন্যই এটি কাজ করে। এবার রেডিওপ্যাসিটির দিকে তাকাই। রেনাল পাথর যেখানে 90% এক্সরেতে দৃশ্যমান হয় আর অ্যাপেন্ডিকোলিত 5%, সেখানে পিত্ত পাথরের মাত্র 10% রেডিওপেক হয়, মানে এক্সরেতে ধরা পড়ে। উপসর্গবিহীন পাথরের ক্ষেত্রেও কিন্তু সিকল সেল ডিজিজের মতো অবস্থায় প্রোফিল্যাক্টিক কোলেসিস্টেক্টমি করাটা একদম অপরিহার্য। আর লক্ষণযুক্ত বা সিমটোম্যাটিক রোগীদের ক্ষেত্রে তো অবস্ট্রাকশন, ডাইভার্টিকুলোসিস, কোল্যাঞ্জাইটিস এবং প্যাঙ্ক্রিওটাইটিস প্রতিরোধের জন্য সার্জারি ছাড়া কোনো বিকল্প নেই। 3 নম্বর অংশ, অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ডায়াগনস্টিক্স। ডায়াগনস্টিক্সের কথা বলতে গেলে আল্ট্রাসাউন্ড বা ইউএসজি হচ্ছে আমাদের প্রথম পছন্দ। কেন? কারণ এর অ্যাকোস্টিক ডেন্সিটি এবং শ্যাডোয়িং পেটের ভেতরের অন্ত্রের গ্যাসের কারণে একটুও বাধাগ্রস্ত হয় না।
অন্যদিকে সিটি স্ক্যান আবার অসাধারণ কিছু অ্যানাটমিক্যাল রূপরেখা তুলে ধরে। এখানে যেমন দেখা যাচ্ছে পাথরের ভেতরে ট্রাইরেডিয়েট ফিশার বা ফাটলে রেডিওলিউসেন্ট গ্যাস জমে থাকার কারণে একটা গাঢ় আকৃতি তৈরি হয়েছে। একে বলা হয় মার্সিডিজ বেঞ্জ সাইন বা সিগল সাইন। এটি পাথরের একটি অত্যন্ত চমৎকার এবং সুনির্দিষ্ট বৈশিষ্ট্য। এবার আসা যাক হাইডা বা HIDA স্ক্যান প্রসঙ্গে। টেকনিশিয়ান 99M লেবেলযুক্ত ইমিনোডায়াসিটিক অ্যাসিডের দরুন একটা বৈশিষ্ট্য হল এটি হেপাটোসাইট কনজুগেশন বা লিভার কোষের প্রক্রিয়াকরণ এড়িয়ে খুব দ্রুত পিত্তের মাধ্যমে নির্গত হয়। এর সহজ অর্থ হল ইনজেকশন দেওয়ার ৩ থেকে ৪ ঘণ্টা পরও যদি গলব্লাডার দৃশ্যমান না হয় তবে বুঝতে হবে নিশ্চিতভাবেই সিস্টিক ডাক্টে অবস্ট্রাকশন আছে বা অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়েছে। এটিকে নির্দ্বিধায় একটি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা বলা যায়। অ্যাকিউট কোলেসিস্টিসাইটিসের এই ক্লাসিক ক্লিনিক্যাল সাইনগুলোর পার্থক্য বোঝাটা কিন্তু ভীষণ জরুরি। সঠিক ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য সুনির্দিষ্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কসগুলোর নির্ভুল জ্ঞান থাকতেই হবে, যেমন মারফিস সাইন। এটি মিড ক্ল্যাভিকিউলার লাইনে ডান কোস্টাল মার্জিনের নিচে গভীর প্যালপেশন এবং শ্বাস-প্রশ্বাসের পরিবর্তনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে গভীর শ্বাস নেওয়ার সময় প্যালপেশন করলে রোগী ব্যথায় শ্বাস আটকে ফেলে বা ক্যাচ হয়। অন্যদিকে বোয়াস সাইন হল ডান স্ক্যাপুলার ঠিক নিচে রেফার্ড পেইন বা দূরবর্তী ব্যথার প্রকাশ, যা সেখানে অতিরিক্ত সংবেদনশীলতা বা হাইপোরেস্থিজিয়া হিসেবে দেখা যায়। আমাদের ৪ নম্বর অংশটি হল টোকিও গাইডলাইন্স এবং অপারেটিভ ম্যানেজমেন্ট। গ্রেড ৩ বা মারাত্মক পর্যায়ের একিউট কোলেসিস্টাইটিস নির্ণয়ের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট অর্গান ডিসফাংশন থ্রেশোল্ড রয়েছে। যেমন ধরুন কার্ডিওভ্যাসকুলার ডিসফাংশনে ডোপামিন ৫ মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিটের বেশি লাগবে, রেসপিরেটরিতে PaO2/FiO2 রেশিও ৩০০-র নিচে নেমে যাবে, রিনাল ক্ষেত্রে ক্রিয়েটিনিন ২-এর বেশি হবে, আর হেমাটোলজিক্যাল ক্ষেত্রে PTINR 1.5-এর বেশি অথবা প্লেটলেট একেবারে ১,০০,০০০-এর নিচে নেমে যাবে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন প্রাইমারি সার্জারির চেয়ে ইমার্জেন্সি স্ট্যাবিলাইজেশন করাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। অন্যদিকে যদি দেখেন শ্বেত রক্তকণিকা ১৮,০০০-এর বেশি বা লক্ষণগুলো ৭২ ঘণ্টার বেশি স্থায়ী হচ্ছে, তবে তা গ্রেড ২ বা মাঝারি তীব্রতা নির্দেশ করে। অপারেটিভ টাইমলাইন নিয়ে সার্জিক্যাল মহলে কিছু বিতর্ক থাকলেও এটি একটি স্বীকৃত প্রমিত মানদণ্ড। লক্ষণ শুরুর ৭২ ঘণ্টার উইন্ডোর মধ্যে ইমার্জেন্সি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করাটা একদম আদর্শ। কিন্তু এই সময়টা পার হয়ে গেলে কনজারভেটিভ চিকিৎসায় যেতে হবে, যেমন মুখে খাওয়া বন্ধ রাখা এবং আইভি ফ্লুইড ও অ্যান্টিবায়োটিক দেওয়া। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল গ্রেড ৩-এর মতো অস্থিতিশীল রোগীদের ক্ষেত্রে তাৎক্ষণিক সার্জারি না করে ইউএসজি গাইডেড পারকিউটেনিয়াস কোলেসিস্টোস্টোমি ব্রিজ থেরাপি হিসেবে দেওয়া হয়, যা আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী। এরপর ৬ সপ্তাহ পার হলে প্রদাহ কমে যায়, তখন ইন্টারভাল কোলেসিস্টেক্টমি করা হয়। ৫ নম্বর অংশে আমরা দেখব জটিল বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। চিকিৎসা না করা কোলিলিথিয়াসিস থেকে কি মারাত্মক শারীরবৃত্তীয় পরিণতি হতে পারে চলুন তা একবার দেখে নিই। এই জটিল প্যাথোলজিগুলোর মধ্যে অ্যাকিউট কোলাঞ্জাইটিস রেনাল স্পেন্টার দ্বারা সংজ্ঞায়িত হয়। জ্বর, জন্ডিস, পেটের ডানদিকে ব্যথা, শক এবং মানসিক বিভ্রান্তি। কোলেটোকোলিথিয়াসিসের আদর্শ ম্যানেজমেন্টে স্ফিংটেরোটমির সাথে ERCP ব্যবহৃত হয়, তবে অ্যাম্পুলা অফ ভ্যাটার ইম্প্যাকশনের ক্ষেত্রে EUS সেরা। মেরিজি সিন্ড্রোমে কমন বাইল ডাক্টের উপর বাইরের দিক থেকে বেশ চাপ পড়ে, তাই এক্ষেত্রে সিস্টিক ডাক্ট, গল ব্ল্যাডার এবং পাথর অপসারণ সার্জারি লাগেই। আর রিগলার স্ট্রায়াডের সাথে যুক্ত গলস্টোন এলিয়াসের ক্ষেত্রে টার্মিনাল ইলিয়ামের সবচেয়ে বেশি অবস্ট্রাকশন হয়। এখানে একটা কথা নিশ্চিতভাবে মনে রাখা দরকার, এক্ষেত্রে অন্ত্রে রক্ত চলাচল বা স্ট্র্যাঙ্গুলেশন বন্ধ না করেই এন্টেরোটমি করা হয়। অন্যদিকে পোড়া বা বার্ন রোগীদের ক্ষেত্রে অ্যাক্যালকিউরাস কোলিসিস্টাইটিসের চরম ঝুঁকি থাকে, যার মৃত্যুহার অনেক বেশি। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক কারেকশন হল গলব্ল্যাডারের মিউকোসিল সর্বদা একটা টেন্ডার এবং প্যালপেবল মাস বা পিণ্ড হিসেবে প্রকাশ পায়। এখানে সাধারণ বিলিয়ারি মারফিস সাইন এবং ইউরোলজিক্যাল মারফিস পাঞ্চ সাইনের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য টানা জরুরি। উন্নত পর্যায়ের চিকিৎসকদের এই দুটি সম্পূর্ণ ভিন্ন ডায়াগনস্টিক ম্যানোভারকে কিছুতেই গুলিয়ে ফেলা চলবে না। বিলিয়ারি মারফিস সাইন পেটের সামনের অংশে চেক করা হয় বিলিয়ারি প্রদাহের জন্য, যা আবার বিশুদ্ধ কোলেডোকোলিথিয়াসিসে একেবারে অনুপস্থিত থাকে।
অন্যদিকে ইউরোলজিক্যাল মারফিস পাঞ্চ সাইন দেখা হয় পিঠের দিকে ১২তম পাঁজর এবং মেরুদণ্ডের সংযোগস্থল বা কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেলে মুষ্টি দিয়ে আঘাত করার মাধ্যমে। এটি মূলত রেনাল ইনফেকশন বা অবস্ট্রাকশন যাচাই করে। আমাদের আজকের পর্যালোচনার শেষ অংশ গল ব্লাডার নিওপ্লাসিয়া এবং পলিপ। অ্যাডেনোকার্সিনোমা নিয়ে কিছু ক্লিনিক্যাল ডেটা এবং প্রচলিত ভুল ধারণা এখন দূর করা যাক। প্রথমেই বলে রাখি, অ্যাডেনোমায়োমাটোসিস কিন্তু কোনোভাবেই ক্যান্সারের ঝুঁকির কারণ নয়, বরং স্যালমোনেলা টাইফি ক্যারিয়ার, কোলিলিথিয়াসিস এবং স্ক্লেরোজিং কোল্যাঞ্জাইটিস হল এর প্রধান ঝুঁকি। গলব্লাডার ক্যান্সারের সবচেয়ে সাধারণ হিস্টোলজি হল অ্যাডিনোকার্সিনোমা, আর প্রগনস্টিক ফ্যাক্টর পুরোপুরি নির্ভর করে মিউরাল ইনভেশন বা স্তরভেদের গভীরতার ওপর। টিউমার মনিটরিংয়ের জন্য আমরা CA-99 বায়োমার্কার ব্যবহার করি। আর হ্যাঁ, জন্ডিস দেখা দেওয়া মানে হল টিউমারটি ততক্ষণে অনেক বেশি ছড়িয়ে পড়েছে, এটি বেশ শেষের দিকের লক্ষণ। তবে খুশির খবর হল, একদম প্রাথমিক স্তরের স্টেজ T1A ক্যান্সারের জন্য নিখুঁত ম্যানেজমেন্ট হল শুধুমাত্র ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এরপর আর কোনো অ্যাডজুভেন্ট থেরাপির প্রয়োজনই পড়ে না। এখানে কোলেস্টেরোলোসিসের ম্যাক্রোস্কোপিক চেহারাটি বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যাকে আমরা স্ট্রবেরি গলব্লাডার বলি। একে কিন্তু ট্রু বা প্রকৃত নিওপ্লাস্টিক পলিপ থেকে খুব সতর্কতার সাথে আলাদা করতে হবে। এখানে একাডেমিক প্রোটোকলের একটি সুনির্দিষ্ট এবং অলঙ্ঘনীয় নিয়ম হল, যদি আল্ট্রাসোনোগ্রামে পলিপের আকার ১.২ সেন্টিমিটার বা তার বেশি ধরা পড়ে, তবে ক্যান্সারের ঝুঁকি এড়াতে প্রোফাইল্যাকটিক পলিপ্যাক্টমি বা কোলেসিস্টেক্টমি সার্জারি করা বাধ্যতামূলক। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সবশেষে একটি চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। বিলিয়ারি ট্রি বা পিত্ততন্ত্রের এই যে এত জটিল আণবিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তনশীলতা, সবকিছু বিবেচনা করে আমাদের একবার ভাবতে হবে ঠিক কোন পর্যায়ে গিয়ে মলিকিউলার বায়োমার্কারগুলো এই ইপোনিম ভিত্তিক ক্লিনিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশনের প্রয়োজনীয়তাকে পুরোপুরি প্রতিস্থাপন করে ফেলবে। চিকিৎসাবিজ্ঞান যে রকেট গতিতে এগোচ্ছে, তাতে সার্জিক্যাল ডায়াগনস্টিক্সের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তা করার বেশ ভালো অবকাশ থেকেই যায়। এই প্রশ্নটি আমাদের সবাইকে আরও গভীরভাবে গবেষণা করতে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস। আশা করি পিত্ততন্ত্রের এই বিস্তৃত এবং জটিল ডাইডাক্টিক বিশ্লেষণ সবার একাডেমিক এবং ক্লিনিক্যাল যাত্রায় দারুণ একটি গাইডলাইন হিসেবে কাজ করবে।